হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। অন্তর্বর্তী সরকার প্রধান গুণী মানুষ হলেও নাতির বয়সী অনেককে উপদেষ্টা করার কারণে কিছু ভুল হচ্ছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বগুড়ায় তারুণ্যের সমাবেশে তিনি বলেন, মানবিক করিডোর দিয়ে দেশকে ঝুঁকির মুখে ফেললে কিংবা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে কথা বললেই বিএনপির দোষ। তিনি আরও বলেন, আসিফের কথা মতো দেশ চালালে সেই দেশ ভালো মতো চলবে না। উপদেষ্টাদের বক্তব্যে মনে হয় নির্বাচন চাওয়া মহাপাপ। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কেউ যদি ঐক্য বিনষ্ট করে, ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিরত রাখতে চায়, তারা বিলীন হয়ে যাবে। এর আগে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে জড়ো হন তারা। কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল, নানা স্লোগানে মুখরিত চারপাশ, তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। বিকেল ৩টা থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ৩১ দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেবের হয়েছে কি, তিনি শুধু ছেলেদের দিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে, এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই। রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে বগুড়ার সেন্ট্রাল মাঠে ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও যুবদলের তারুণ্যের সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দীর্ঘস্থায়ী লড়াই আমাদেরকে করতে হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর থেকে আমাদের নেতা যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে অবিরাম লড়াই হয়েছে। গণতন্ত্রের জন্য সেই লড়াই ইতিহাসের প্রথমবারের মতো যারা তারেক রহমানের নেতৃত্বে ডানপন্থী, বামপন্থী, মধ্য ডান, মধ্য বাম সবাইকে একখানে করা হয়েছে। আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে পতিত সরকার, যেটা ফ্যাসিবাদী সরকার, তার মস্তককে দল দলায়মান করে ফেলেছিলাম। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই তহরুল উল্টে গেছে, ফ্যাসিবাদের পলায়ন করেছে এবং বাংলাদেশ আবার একটা নতুন সম্ভাবনা তার প্রান্তে উপনীত হয়েছে। এই সম্ভাবনাকে নস্যাৎ করার নানা চক্রান্ত চলছে। একটু আগে আমার সহকর্মীরা বলছিলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। বাংলাদেশের মানুষ এক দফার দাবিতে আন্দোলন করেছে, ফ্যাসিবাদের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এই এক দফার একটা অংশ আদায় হয়েছে, আর একটা অংশ এখন আদায় হয় না। ওটাই প্রথম কাজ, ওটাই প্রধান কাজ। গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ, জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়াই প্রথম কাজ, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ, জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠাই প্রথম কাজ। এই কাজের দায়িত্ব যারা নিয়েছেন, আমরাই নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার, মনে রাখতে হবে, আপনারা স্থায়ী সরকার নন, আপনারা নির্বাচিত সরকারও নন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ হল আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার। তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়। আমরা এটা জানি যে বিগত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন, সাংবিধানিক বলেন, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের
গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি ও রাষ্ট্রীয় সংস্থাকে প্রতিবন্ধকতা দূর করে অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছে সরকার। দুপুরে একনেক বৈঠকের পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভা শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এদিকে এক বিবৃতিতে পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে আসে নানান প্রস্তাব। এরই মধ্যে রাজপথে নানামুখী দাবি নিয়ে শুরু হয় আন্দোলন। সবশেষ বন্দর, করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য রাজনীতিতে নতুন বার্তা দেয়। এনসিপি আহ্বায়ক জানান পদত্যাগ করতে চাইছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে গুঞ্জন চলে গেল 2 দিন। শনিবার একনেক বৈঠকের পর অনির্ধারিত সভা করে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। চলে যাবেন বলেননি, তো পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। তিনি জানান সংস্কার করতে গিয়েও অন্তর্বর্তী সরকারকে নানান বাধার মুখে পড়তে হচ্ছে। সেসব দূর করে এগিয়ে যেতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দেশের প্রশাসন, বিভিন্ন সংস্থা, বিচার বিভাগ সবাই কাছে আমরা তাদের সহায়তা চাই। বৈঠক নিয়ে বিকেলে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হলেও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তার দল। বলেন, জামায়াত নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না, কারণ তিনি প্রতিপক্ষ নন, সরকারের অভিভাবক। এ সময় সকল রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, কারো কোনো বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয়। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে দলটি। দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শুধু সমস্যায় পড়লেই নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা ও সিদ্ধান্ত গ্রহণে শীর্ষ দলগুলোর সাথে সরকারকে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বলছেন, নির্বাচন সংস্কার ও গণহত্যার বিচার ইস্যুতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরলে রাজনৈতিক অস্থিরতা কমবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ও জুলাইয়ের আত্মত্যাগের কথা মাথায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। দায়িত্ব নেয়ার পর থেকে আন্দোলন এবং দাবি পূরণে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের রোডম্যাপের দাবিতে দূরত্ব সৃষ্টি হয়েছে বিএনপি সহ অন্যান্য দলগুলোর সাথেও। এর সাথে যোগ হয়েছে করিডর ও চট্টগ্রাম বন্দর ইস্যু। এত কিছুর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল পদত্যাগ করতে চান প্রধান উপদেষ্টা। সমসাময়িক সমস্যা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপি ও জামায়াত ইসলামী। আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমতে পারে এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সব কিছু একটা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং আমরা জানি না কীভাবে এটার পরিণতি কী। কিন্তু আমি আশা করি সবাই মিলে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দল এবং সরকার, যার ফলে যে কাজটা আমরা করছি, যে প্রক্রিয়াটা চলমান আছে, সেই প্রক্রিয়াটা একটা যৌক্তিক সমাধানে পৌঁছবে। এটা একটা ক্রাইসিস এবং ক্রাইসিস স্বাভাবিক, ক্রাইসিস থেকে উত্তরণ ঘটবে যদি নির্বাচনের বিষয়ে সরকার একটি সুস্পষ্ট সিদ্ধান্তে চলে আসে। বিচার এবং সংস্কার এইটা তারা কতদূর পর্যন্ত যেতে পারবেন, এটার একটা মিনিমাম আউটলাইন থাকা দরকার, যে আমরা ডিসেম্বরের মধ্যে এইটুকু করতে পারবো বলে আশা রাখছি। এই কথাগুলো বললে আমার মনে হয় না যে আর কোনো ক্রাইসিস থাকার কথা। বিশ্লেষকরা মনে করেন রাজনীতি, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। রাষ্ট্রের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বড় স্টেক হোল্ডার। রাষ্ট্রের স্বার্থে দলগুলোকে দায়িত্বশীল হওয়ার এবং জুলাইয়ের আত্মত্যাগ স্মরণে রাখার পরামর্শ বিশ্লেষকদের। অ্যাডভাইজারি কমিটি এরা তো আর পলিটিক্যাল লিডার না, এরা তো প্রফেশনালস, যে কারণে তারা বারবার ভুল করছে। পলিটিশিয়ানদের সাথে আলাপ করলে এই জিনিসটাকে কাটিয়ে ওঠা সম্ভব ছিল, কিন্তু উনি যখন সমস্যায় পড়ে তখন ডাকে। এটা রাইট অ্যাপ্রোচ না আর কি, বরং আপনার একটা কন্টিনিউয়াস থাকা দরকার, আলোচনার মধ্যে থাকা দরকার। সবাই যেন আমরা দায়িত্বশীলতা, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা এবং যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগের কথা চিন্তা করে আমরা যেন সিদ্ধান্তগুলো নেই। যত দ্রুত দলগুলো একমতে পৌঁছবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা তত সহজ হবে বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সদস্য। এটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত করবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করে এনসিপি। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি। সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নয় বলেও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন দলের নেতারা। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণা করার আহ্বান জানান। সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নন বলেও দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। সব পক্ষের সাথে আলোচনা করে প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে অগ্রসর হবেন বলে আশা করেন নাহিদ ইসলাম। ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন এই এনসিপি নেতা। অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনীতিতে ১/১১-র আভাস দেখা যাচ্ছে। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন সম্ভব। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন নয়, গণ অভ্যুত্থানের সরকার বলে মনে করেন এনসিপি নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল। এরপর জামায়াত ইসলামীর সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, বৈঠকের বিষয়ে কিছু কি জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আসলে বৈঠকের বিষয়ে জানতে পেরেছি বলতে আজকে ঠিক 7:30টার দিকে আপনি যে বৈঠকের কথা বলেছেন সেটা ঠিক 7:30টার সময় বিএনপির সাথে বসবে প্রধান উপদেষ্টা এবং যে শিডিউল আমরা যতদূর জানছি যে এবং 8:30টার সময় ঘণ্টাখানিক পরে তিনি জামাতের সাথে বসবেন এবং আজকে একটা উপদেষ্টার পরিষদের একটা বিবৃতি যেটা ঘণ্টা দেড়েক আগে এসেছে, গণমাধ্যমে এসেছে, সেই বিষয়ে নিশ্চয়ই দুই দলের সাথে কথা হবে এবং আমি এখানকার গণমাধ্যম কর্মী সহ আশপাশের যে নিরাপত্তা বলয় বা নিরাপত্তা কার্যক্রম সেটা দেখছি যে এখানে একটা রাজনৈতিক দলের সদস্যরা প্রতিনিধিরা এখানে আসবেন সেমনটা আমরা জানছি। আমরা যে ইতিমধ্যে জেনেছি যে জামাতের আমির শফিকুর রহমান এবং জামাতের মিডিয়া সেল থেকেও জানানো হয়েছে যে তাদের কোন কোন নেতা আসবে। বিএনপির পক্ষ থেকেও আমরা জেনেছি, বিএনপির মিডিয়া সেল থেকেও অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমরা যেটা জানছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, সালাউদ্দিন আহমেদ সহ আরও 2-1 হয়তো থাকতে পারেন, 4 থেকে 5 জনের প্রতিনিধি দল হয়তো থাকতে পারেন বিএনপির পক্ষ থেকে, আর জামাতের কেন্দ্রীয় নেতারা ওখানে থাকবেন। আর এজেন্ডা যেটা আপনি এটা এখন বাংলাদেশের জনগণের মুখে মুখে, কারণ 5 আগস্টের পরে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটা রুদ্ধশ্বাস অবস্থা চলছে, একটি উত্তেজনাকর অবস্থা চলছে 5 আগস্টের পরে। এইরকম একটা পরিবেশ আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে হয়নি এবং আমরা সবশেষ আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল, সেখানেও এই বিষয়টি আলোচনা হয়েছে এবং উপদেষ্টা পরিষদের বিবৃতি দেওয়া হয়েছে, যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম। বিবৃতি অনুযায়ী, বিবৃতিও আমি একটু বলি, সেটা হচ্ছে এই বিবৃতিতে বলা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উদ্দেশ্য যেটা নির্বাচন, সংস্কার এবং বিচার, এই উদ্দেশ্য নিয়ে তারা কাজ করছে এবং নির্বাচনের একটা ডেডলাইন তারা ঘোষণা করেছে, কিন্তু বিভিন্ন বিষয়ে সরকার কাজ করতে পারছে না, বিভিন্ন বিষয়ে সরকার অসহযোগিতা পাচ্ছে, বিভিন্ন বিষয়ে সরকার এখন চরম অস্বস্তির মধ্যে আছে। এই বিষয়ে সরকার যদি এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি না পারেন বা তিনি আর এই অস্বস্তি যদি বাড়তে থাকে তাহলে তিনি পদত্যাগ করতে পারেন, এরকম একটা বক্তব্য, এরকম বিষয় গণমাধ্যমে এসেছে। পুরো দেশের মানুষ এই বিষয়টি জানে এবং সরকারকে অবশ্যই সহযোগিতা করতে হবে এই এবং কি করতে পারে দলগুলো যাতে সরকার ভালো কোনো অস্বস্তিতে না থেকে ভালোভাবে দেশ চালাবে, এইরকম একটা ব্যাপারে এই এজেন্ডা নিয়ে দলগুলোর কি ভাবছে, এই এজেন্ডাতে দলগুলোর সামনের কর্মপ্রক্রিয়া কি হবে, সরকারের সাথে সহযোগিতার বিষয়ে এবং সামনে নির্বাচন এবং সব কর্মপরিবেশ ঠিক রাখার বিষয়ে এইটা জানতেই নিশ্চয়ই এবং কর্মপরিকল্পনা ঠিক করতেই দলগুলোকে ডাকা হয়েছে এবং দলগুলোও চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ না করুক এবং এই সরকার দেশ চালিয়ে যাক এবং সামনের দিনগুলো দ্রুত যাতে নির্বাচনের একটা রোডম্যাপ আসে। তো এই ব্যাপারে দলগুলোর পক্ষ থেকে বিশেষ করে সবচেয়ে বড় দল এখন যে দুইটা আছে, বিএনপি এবং জামাত, সেই দলগুলোর পক্ষ থেকে সরকারের কাছে নিশ্চয়ই দাবি দেওয়া তুলে ধরা হবে, কি কর্মপরিকল্পনা ঠিক করা যায় সেটা করা হবে এবং সরকার এই দলগুলোর কি চাওয়া এবং তারা কি পদক্ষেপ নিতে পারে সেই বিষয়টি আজকে মনির বৈঠক পরবর্তী তথ্যগুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। সরকারের ভিতরে থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করতে কাজ করছে কয়েকজন উপদেষ্টা, এমন মন্তব্য করে বিএনপি নেতারা সরকারকে বিতর্কিতদের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন। স্মরণ করিয়ে দেন, শূন্যস্থান কখনোই শূন্য থাকে না। জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টির অবকাশ নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। বলেন, কত দ্রুত গণতন্ত্রের দিকে ফিরতে পারবে দেশ সেটাই এখন মুখ্য বিষয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন। আলোচনায় উঠে আসে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু, সড়ক অবরোধ ও মেয়র পদে ইশরাকের শপথের মতো সমসাময়িক নানা বিষয়। সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূসের সফলতা চান তারা, তবে সরকারের ভিতর থেকে তাকে বিতর্কিত করতে কাজ করছেন কয়েকজন উপদেষ্টা। শূন্য স্থান কখনোই শূন্য থাকে না, হয়তো একটু ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইনশাআল্লাহ
সফল হবে, মানুষ তাদের পিছনে আছে। কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে, এখনো সময় আছে, লাগাম টেনে ধরুন। রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, যারা বাংলাদেশের পরিবর্তন চায় না তারা এই নির্বাচনের বিরোধিতা করছে। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই, আমরা যেটা প্রকাশ্যে বলেছি। এখানে অপরাধটা কোথায়? কাজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা সৃষ্টি করার কোনো অবকাশ কারণেই তারা যত শক্তি থাকবে। রাজধানী নিকুঞ্জেতে এক সেমিনার শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ সরকারের জন্য নির্বাচনের বিকল্প নেই। আমরা কত দ্রুত একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাব বাংলাদেশ, সেইটা হচ্ছে মুখ্য বিষয়, এবং সেটাকে এগিয়ে নিতে গেলে আমরা কত তাড়াতাড়ি নির্বাচনের দিকে যেতে পারবো, এবং তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। বিএনপি নেতারা সরকারকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের রিট খারিজের পর ওই স্ট্যাটাস দেন তিনি। সকালে আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে নোটিশ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলনে ডেকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। নতুবা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন ওই আইনজীবী। 22 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট। সেদিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সার্জিস আলম লিখেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এরই পরিপ্রেক্ষিতে তাকে পাঠানো হলো লিগ্যাল নোটিশ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে 22 মে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে পৌনে 1টা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমির নেতৃত্বে সংস্থার একটি দল মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতির বিধান রেখে সরকারি চাকরি আইন সংশোধনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয়ে একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, নতুন আইনের কারণে আতঙ্ক ও ভীতি ছড়িয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার অভিযোগ, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। আইনটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। শৃঙ্খলা ফেরাতে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নেয় নাই। এখানে উপদেষ্টা পরিষদে বিল উঠার পরে যখন পাশ হয়েছে আমরা খবর পেয়ে আমরা তাৎক্ষণিক আমরা প্রতিবাদ জানাইছি। পূর্বে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এটাকে কালো আইন বলে অভিহিত করে বাতিল এবং অবৈধ ঘোষণা করেছে। এটা আসলে কোনো আইন নয়, এটি ছিল একটা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে 41 জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। মব ভায়োলেন্স বা উশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাহিনীটি। বাড়ানো হয় টহল সহ অভিযান। গত 24 ঘন্টায় 41 জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আটক করা হয়েছে। আর গত এক মাসে আটক করা হয় 2000-এর বেশি। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোট 14,485 জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে।
ঈদুল আজহার কেনাকাটা সারছেন রাজধানীবাসী। তাদের পছন্দের শীর্ষে যমুনা ফিউচার পার্ক। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, ঈদের তো বেশ কিছুদিন বাকি, ক্রেতাদের ভিড় এখন কেমন দেখছেন? শাওন, যদিও এখনও ঈদের বেশ কিছুদিন বাকি, তারপরেও কিন্তু যমুনা ফিউচার পার্কে কিন্তু শপিংয়ের জন্য অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। সেই সাথে আমি যদি একটু দেখাতে চাই যে প্রতিটি ফ্লোরেই কিন্তু আসলে এখানে মানুষের ভিড় রয়েছে। সেই সাথে প্রতিটি দোকানই কিন্তু নতুন নতুন পোশাক এসেছে এবং ক্রেতারা যেটি বলছেন যে একই ছাদের নিচে যেহেতু সব কিছু এখানে পাওয়া যায়, যার জন্যই কিন্তু তাদের পছন্দ যমুনা ফিউচার পার্ক। এবং এখানে এই ক্রেতাদেরকে ঈদুল আজহা উপলক্ষে এই ক্রেতাদেরকে কেন্দ্র করে কিন্তু নতুন নতুন পোশাক নিয়ে এসেছেন প্রতিটি আউটলেটে এবং রয়েছে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থাও। সেই সাথে যমুনা ফিউচার পার্কের পক্ষ থেকে যমুনা ইলেকট্রনিক্সের একটি মেলা বসবে ঈদকে উপলক্ষ করে এবং সেই মেলায় কিন্তু ক্রেতারা তাদের বিভিন্ন পছন্দের ইলেকট্রনিক্স সামগ্রীও সেখান থেকে কিনতে পারবেন। যেহেতু কোরবানির ঈদে জামা কাপড়ের পাশাপাশি মানুষের ইলেকট্রনিক্সের সামগ্রীও প্রয়োজন হয়, সেই জন্য ফ্রিজ থেকে শুরু করে সব কিছুই কিন্তু সেখানে বিশেষ মূল্য ছাড়ে পাওয়া যাবে। সেই সাথে প্রতিটি আউটলেটের কর্মীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা বেশ নতুনভাবেই ঢেলে সাজিয়েছেন, যার কারণে ক্রেতাদের পছন্দ অনুযায়ী যাদেরই আসলে যেই ধরনের পোশাকের প্রয়োজন হোক না কেন সব কিছুর একটি সমারোহ নিয়েই কিন্তু আসলে যমুনা ফিউচার পার্ক অর্থাৎ যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং কমপ্লেক্স এইবার ভিন্ন রূপে সাজবে, এমনটাই কিন্তু সকলের প্রত্যাশা। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। অনেক বিদেশিরাই দেশে বিনিয়োগের জন্য আসতে চায়, কিন্তু তারা নির্বাচনের অপেক্ষায় আছেন। পুঁজিবাজার বিষয়ে আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গত 15 বছরে পুঁজিবাজারকে ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে। পুঁজিবাজারের অচল অবস্থা কাটাতে বড় ধরনের চিকিৎসা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতির সাথে সঙ্গতি রেখে এগোতে পারছে না দেশের পুঁজিবাজার। 1.5 দশক ধরেই ঘুরপাক খাচ্ছে পতনের বৃত্তে। সম্ভাবনা থাকার পরও বিনিয়োগ, সঞ্চয় এবং কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না পুঁজিবাজার। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, প্রতিবেশী দেশগুলোতে পুঁজিবাজার সম্প্রসারিত হলেও এখানে উল্টো সংকুচিত হয়েছে। এজন্য দায় আছে নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও। চলমান অচল অবস্থা কাটাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে, একে অপরকে আস্থায় নিতে হবে। বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো, বাংলাদেশের উচ্চতর মধ্যমায়ের দেশের জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হিসেবে আসতে হবে। মার্কেটের যে সার্ভাইলেন্স মনিটরিংয়ে মানব সম্পদ, প্রক্রিয়া বা প্রসেস এবং টেকনোলজি বা প্রযুক্তি, এই তিনটা ক্ষেত্রেই আমাদের ভীষণ দুর্বলতা আছে। রিটেল মার্কেট ইনভেস্টর আছে, এটাকে আমরা খারাপ বলবো না, কিন্তু ওইটা দিয়ে ক্যাপিটাল মার্কেট পৃথিবীতে কোথাও দাঁড়ায় না। ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব প্রয়োজন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার। পুঁজিবাজারই বিনিয়োগের উৎস হতে পারে, কিন্তু পতিত সরকার এটিকে ক্যাসিনোতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। So Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনেক বিদেশিও বিনিয়োগের জন্য আসতে চায়। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান সাবেক বাণিজ্য মন্ত্রী। আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দরকার বলেও মনে করেন আলোচকরা। ট্রান্সপারেন্সি আনতে হবে। সবাইকে ধন্যবাদ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের আজকের এই প্রোগ্রাম
স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনের অন্তর্ভুক্তিকরণ ও ফিজিওথেরাপি চিকিৎসকদের নবম গ্রেডে নিয়োগ ও পদায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জনস্বাস্থ্য সুরক্ষায় ফিজিওথেরাপি স্বাস্থ্য সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক সেমিনারের আয়োজন করে সংগঠনটি। এ সময় স্বাস্থ্য সংস্কার প্রতিবেদনে স্বাস্থ্য খাতের অন্যতম অপরিহার্য অংশ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন অন্তর্ভুক্ত না করায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। এছাড়াও সংস্কার প্রতিবেদনে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের সংজ্ঞায়িত করা হলেও ফিজিওথেরাপিস্টদেরকে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন আয়োজকরা। ট্রাম্প প্রশাসন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বন্দ্বে নিজ ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় বিদেশি শিক্ষার্থীরা। কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বহু ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন নিয়ে পড়েছেন চিন্তায়, যদিও শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রিন্সেস এলিজাবেথ বা ডাচেস অব ব্রাভেন্ট বেলজিয়ামের সিংহাসনের প্রথম নারী উত্তরাধিকারী তিনি। একই সাথে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসির শিক্ষার্থী। তবে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার ইস্যুতে রাজকুমারী শিক্ষাঙ্গনে আর ফিরবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। তবে বেশিরভাগ বিদেশি শিক্ষার্থীর কাছে হার্ভার্ডই তীর্থস্থান। বহু বছরের পরিশ্রমের পর সেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পান সাধারণ পড়ুয়ারা। এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরেই তাদের স্বপ্ন আর ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের ফলে উৎকণ্ঠায় দিন কাটছে এসব বিদেশি শিক্ষার্থীর। 15 বছরের পরিকল্পনা আর 2টো মাস্টার্স করার পরে হার্ভার্ডের সুযোগ পাই। এই সিদ্ধান্ত সবকিছু এলোমেলো করে দিল। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন চোখের সামনেই ধ্বংস হবে। এখানে লেখাপড়া শেষে প্রফেসর হতে চেয়েছিলাম, সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। এখন সেই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে হচ্ছে। ভবিষ্যতে এই দেশে শান্তিতে থাকতে পারবো কিনা সেটাই সংশয়। ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তে আতঙ্কিত সেখানকার ছাত্রছাত্রীরা। মেধাবৃত্তি আর দীর্ঘদিনের জমানো অর্থ দিয়ে হার্ভার্ডে পড়তে আসা এসব শিক্ষার্থীদের দিন কাটছে অনিশ্চয়তায়। এর জন্য প্রস্তুত ছিলাম না। অনেকেই বছরের পর বছর ডলার জমিয়ে ভর্তি হন, অনেকে শিক্ষাবৃত্তি পেয়েছেন। সেগুলো এখন শুধুই দুঃস্বপ্ন। ভবিষ্যতের চিন্তায় ভীত আর উদ্বিগ্ন। বিদেশি শিক্ষার্থীরা মেধা ও কাজ দিয়ে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিতে সাহায্য করছে, কিন্তু ট্রাম্প প্রশাসন সেটা কোনোভাবেই বুঝতে চায় না। যুক্তরাষ্ট্র প্রশাসনের এমন পদক্ষেপে হার্ভার্ডের মর্যাদা, আয় এবং জনপ্রিয়তাকে হ্রাস করবে, এমন অভিমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সব খবর থেকে আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ দেখছেন সব খবর। অনুষ্ঠিত হয়ে গেল জার্নি ফ্রম টেক্সটাইল ইঞ্জিনিয়ার টু সাকসেসফুল বিজনেস ওনার শীর্ষক সেমিনার। সকালে রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে সফল উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা দেয়া এবং টেকনিক্যাল স্কিলকে ব্যবসায় রূপান্তরের কৌশল সহ ব্র্যান্ডিং, মার্কেটিং এবং ফিন্যান্স বিষয়ে আলোচনা হয়। সেমিনারে প্রায় 30টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল এসএমই বিজনেস অফ হোমের ফাউন্ডার ও প্রেসিডেন্ট আনিস খান। অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের চেভিনিং ও কমনওয়েলথ স্কলারদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান। শুক্রবার বিকেলে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাজ্যে অবস্থানরত 40 জন বাংলাদেশি শিক্ষার্থী পান এই সম্মাননা। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, কমনওয়েলথ স্কলারশিপ কমিশন প্রতিনিধি এবং ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন। বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম শিক্ষার্থীদের বাংলাদেশের দূত হিসেবে উল্লেখ করেন। বলেন, শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে। এই স্কলারশিপগুলো কেবল একাডেমিক সুযোগ নয়, এগুলো নেতৃত্ব, উদ্ভাবন এবং বৈশ্বিক বোঝাপড়ার ক্ষেত্রে একটি বিনিয়োগ। শিক্ষার্থীদের নিজেদের নতুন চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি প্রসারিত করার আহ্বান জানান তিনি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।